তোয়া এগিয়ে এসে নিজের ব্যাগটা খপ করে নিচে ফেলল। রাবেয়া বেগমের পাশে গিয়ে বসলো। অভিযোগ করার ভঙ্গিতে বলল, দেখেছো ছোট মা, তোমার ছেলে আমাকে সহ্য করতে পারে না। তোমার ছেলের আমি কি ক্ষতি করেছি বলতে বলো তো? যখন সামনে আসবে তখনই ঝগড়া করবে। এটা বোধহয় তোমার মেয়ে হয়ে আসতে চেয়েছিল, ভুলে ছেলে হয়ে এসেছে, কিন্তু ঝগড়া করার বদগুণটা সাথে করে নিয়ে এসেছে। আবির তোয়ার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে উঠল, যার কথা তার গায়ে তো লাগবেই। দুজনকে উদ্দেশ্য করে বললাম, যার গায়ে লাগার তার গায়ে লাগবে। কে ঝগড়া করে তাহলে কি প্রমাণ হলো? ফালাক কোনো কথা না বলে দুজনের কাণ্ড দেখছে। রাবেয়া বেগম 2 হাত সামনে নাড়িয়ে দুজনকে উদ্দেশ্য করে বলল, থাম তো দুইজন, সতীনের মতো ব্যবহার কেন তোদের দুইজনের? কেউ যেন কাউকে দু চোখে দেখতে পারিস না। আবির উঠে দাঁড়ালো। তোয়ার দিকে আঙ্গুল উঠিয়ে রাবেয়া বেগমকে উদ্দেশ্য করে বলল, মা, ওকে নিষেধ করে দে। আমি যেখানে থাকবো সেখানে যেন না থাকে। তোয়াও উঠে দাঁড়ালো। কোমরে হাত দিয়ে জোর গলায় বলে উঠল, আমি যেখানে থাকবো তুইও সেখানে থাকবে না। গেট আউট। আমি এ বাড়ি চলে আসছি, তুই এখন বাহির হ। বাড়ি থেকে বের হয়ে যা, এখনই যাবি? আবির চোখে মুখে বিস্ময় ফুটিয়ে বলল, আমার বাড়ি থেকে আমি বেরিয়ে যাব? লাইক সিরিয়াস? পাগল হয়ে গেছিস? বাড়ির লোক জানবো গাধি কোথাকার। তোয়ার রাগের উত্তাপ বাড়িয়ে ভ্রুকুচকে আবিরের দিকে তাকালো। চোয়াল শক্ত করে বলল, তুই কিন্তু বেশি বেশি বলছিস, তোকে কিন্তু আমি এবার মেরে দেব বলে দিলাম। বলেই এদিক ওদিক দেখতে থাকলো তোয়া। রাবেয়া বেগম তোয়ার হাত ধরে টেনে বসালেন। ওদিকে দুজনের কাণ্ড দেখে ফালাক হেসেই চলেছে। তোয়া বিরক্ত হয়ে আবিরের দিকে তাকিয়ে আছে। রাবেয়া বেগম তোয়ার গালে হাত দিয়ে নিচের দিকে ঘুরিয়ে নিয়ে বললেন, তোয়া, আবির তোর বড় না? বড় ভাইয়ের সাথে এমন করে না মা। তুই না ভালো মেয়ে, তুই যা ফালাকের সাথে যেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। ফালাক, যা তো, তোয়াকে সাথে নিয়ে রুমে যা। শেষের কথাটা ফালাককে উদ্দেশ্য করে বললেন রাবেয়া বেগম। ফালাকের হাসি থামছে না। হাসতে হাসতেই উঠে দাঁড়ালো সে। আবিরের দিকে এগিয়ে এসে আস্তে আস্তে বলল, ভাইয়া, তুই এই তোয়াকেই পছন্দ করিস তো? তোয়া নামের অন্য কেউ নয় তো? আমার কিন্তু তোদের দেখে সন্দেহ হচ্ছে। ফালাকের কথা শুনে রাগে কটমট করে তাকালো আবির। ফালাক জোর করে হাসি আটকে তোয়ার ব্যাগটা হাতে তুলে নিয়ে তোয়ার দিকে তাকিয়ে বলল, এই যে মহারানী, চলে আসুন। আমার মা আপনাদের দুজনকে কিভাবে যে সহ্য করবে সেটাই ভাবছি আমি। আপনাদের সামলাবে নাকি সংসার সামলাবে কে জানে। ফালাক কিছু বলে ফেলবে সে আশঙ্কায় আবির ধমকের স্বরে ফালাককে রুমে যেতে বলল। নিজেও নিজের রুমের দিকে চলে গেল। রাবেয়া বেগম বসে বসে ফালাকের কথা ভাবতে লাগলেন। ফালাক সেদিন তোয়ার কথা জানিয়েছিল। রাবেয়া বেগমের কোনো কিছুতেই আপত্তি নেই। ছেলে যাকে পছন্দ করে তাকেই ছেলের বউ করে আনতে তিনি রাজি। কিন্তু দুজনের সম্পর্কে এমন সাপে নেউলে হলে আবির পছন্দ করলো কিভাবে সেটাই ভেবে পাচ্ছেন না তিনি। ভোর 4টা। দুই বাড়ির সবাই রেল স্টেশনে এসে প্ল্যাটফর্মে বসে আছেন। আবির আর নিশো এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে সবার চোখের আড়ালে সিগারেট খেতে একে একে সিগারেট ধরালো। আবির একবার টান দিয়ে ধোঁয়া বাহিরে ছেড়েছে। নিশো এবার সিগারেটটা ঠোঁটে স্পর্শ করাবে, তখনই ফালাকের কথা মনে হতেই অন্যমনস্ক হয়ে গেল সে। ফালাক সিগারেট পছন্দ করে না, গন্ধ তার কাছে অসহ্যকর লাগে। মেয়েটা তার জন্য এত কিছু করেছে আর সে সামান্য সিগারেটটুকু ছাড়তে পারবে না? ফালাকের কথা ভেবে সিগারেট নামিয়ে নিল সে। হাত থেকে নিচে ফেলে জুতো দিয়ে ঘষে আগুন নিভিয়ে দিল সে। নিশোর এই অদ্ভুত কাজ দেখে আবির বলে উঠল, কিরে, সিগারেট এভাবে নষ্ট করলি কেন? নিশো মৃদু হেসে বলল, তোর বোন সিগারেট খাওয়া পছন্দ করে না। গলা খাকারির আওয়াজে পিছনে তাকালো নিশো। আবিরও সেদিকে নজর দিতেই দেখল ফালাক দাঁড়িয়ে। আবির তাড়াতাড়ি করে সিগারেট ফেলে দিয়ে ফালাককে উদ্দেশ্য করে বলল, কিছু বলবি? হ্যাঁ, ফুপার নাম্বারটা দে। বাবার ফোন থেকে নাকি ডিলিট হয়ে গেছে। আবির পকেট থেকে ফোনটা বের করতেই ট্রেন আসার বার্তা ঘোষণা হলো। নম্বর খুঁজতে খুঁজতে সবার দিকে এগিয়ে যেতে যেতে বলল, আয়, আমি দিচ্ছি বাপকে। আবির আগে আগে চলে গেল। হেঁটে নিশোর স্বাদ ধরল ফালাক। চলার গতি ধীর হলো। নিশো সামনের দিকে দেখিয়ে বলল, সময়টা সুন্দর না? ফালাক উপর নিচ মাথা নাড়িয়ে বলল, আপনি প্রতিদিন ফজর আমাকে নিয়ে বের হবেন, আমরা এরকম হাঁটবো। প্রতিদিন না বের হয়ে মাসে 3-4 দিন বের হওয়া যায় না? যায়। আর কি করতে হবে? ওই তো মাসে 3-4 দিন আমার জন্য ফুল আনতে হবে। আর
আমাকে বেশি ভালোবাসতে হবে। ব্যাস এটুকুই? হ্যাঁ, আপাতত এটুকুই, বাকিটা মনে পড়লে পরে অ্যাড করে নিব। দুজনে সবার কাছে পৌঁছাতেই ট্রেনের উপস্থিতি বোঝা গেল। সবাই একসাথে বসে থাকলেও জাফর সাহেব একা একা বসেছিলেন। ট্রেন এসে থামতেই চারিদিকের মানুষজন এগিয়ে এলো ট্রেনে ওঠার জন্য। জাফর সাহেবও এবার এগিয়ে আসলেন। ট্রেন এসে থামতেই নিশো আর আবির মিলে মহিলা চারজনকে তুলে দিয়ে নিজেরা ব্যাগপত্র তুলে নিতে থাকলো। মানুষের ভিড় বাড়তে শুরু করেছে। জাবেদ সাহেব ট্রেনে কোনো ক্রমে উঠতে পারলেও জাফর সাহেব কিছুতেই পারছেন না। জাফর সাহেব ওঠার চেষ্টা করেই যাচ্ছেন, কিন্তু কিছুতেই পারছেন না। জাবেদ সাহেব ভাইকে দেখতে না পেয়ে দরজার দিকে এগিয়ে এলেন। নিশো দরজার কাছে এসেছিল বাবাকে তুলে নিতে, কিন্তু ছোট চাচাকে দেখে একটু আড়াল হলো সে। এমনভাবে রইল যে তিনি কোনোভাবেই তার বাবাকে উঠিয়ে নিতে ব্যর্থ হলে নিশো নিজেই বাবাকে তুলে নেবে। ভাইকে নিচে দেখে জাবেদ সাহেব হাত বাড়িয়ে দিলেন। ডেকে উঠে বললেন, ভাই, হাত বাড়িয়ে দে। জাফর সাহেব কিছুক্ষণের জন্য থমকালেন। জাবেদ সাহেবের দিকে তাকিয়ে রইলেন এক পলকে। বেশ অন্য মানুষের মতোই নিজেও হাত বাড়িয়ে ভাইয়ের হাতটা ধরে ট্রেনে উঠে ভারী একটা শ্বাস ফেললেন। দুই ভাইকে একসাথে দেখে নিশো মৃদু হেসে দরজার বাহিরের দিক দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, আলহামদুলিল্লাহ। সকাল 9টার দিকে ট্রেন এসে গন্তব্যে পৌঁছালো। সবাই একে একে ট্রেন থেকে নেমে গাড়ির দিকে গেল। জাবেদ সাহেব ইয়াদের বাবাকে কল দিয়ে রাস্তার উপরে দাঁড়াতে বললেন, কারণ এখানে কখনো আসা হয়নি কারো। কেউ এখানকার বাড়ি চেনে না। বাড়ির ব্যাগটা নিশো নিজেই তুলে নিয়েছে। এখানে থাকবেই শুধু 3 দিন। ছেলেদের আবার অনেক জামা কাপড়ের প্রয়োজন হয় নাকি, এটা ভেবে নিজে আর আলাদা ব্যাগ আনেননি। ওদিকে নিজেদের ব্যাগ 2টা জাবেদ সাহেব নিয়েছেন। একটা তার নিজের আর রাবেয়া বেগমের, অন্যটা ফালাকের। আবিরের হাতে নিজের ব্যাগটা। প্ল্যাটফর্ম থেকে নেমে আসার সময় আবির খেয়াল করলো তোয়ার হাতে তার ব্যাগ রয়ে গেছে। এগিয়ে এসে মৃদু গলায় বলল, ব্যাগটা দে, তোর টেনে নিতে হবে না। তোয়া অবাক ভঙ্গিতে উপরের দিকে তাকিয়ে এদিক ওদিক দেখতে থাকলো। তোয়ার এই কাণ্ডে আবির বলে উঠল, কি হয়েছে? দেখছি সবকিছু ঠিকঠাক আছে তো। তুই চাইছিস আমার ব্যাগ, অন্যরকম কিছু ঘটে গেল না তো? আবির চোখ বন্ধ করে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো। তারপর দাঁতে দাঁত চেপে বলল, ব্যাগটা নিতে তোর কষ্ট হচ্ছে? ভেবে নিতে চেয়েছিলাম, মনে হচ্ছে তোর কাছে থাকাই বেটার। তোয়া এবার মুচকি হেসে বলে উঠল। নে নে, আমার হাত ব্যথা হয়ে যাবে না হলে। আবির ব্যাগটা তোয়ার হাত থেকে নিয়ে নিল। ফালাক আর নিশো পাশাপাশি হেঁটে আসছিল। তাদের পাশে আবির আর তোয়া ছিল। ফালাক স্মিত গলায় নিশোকে ডেকে বলে উঠল, দেখুন দেখুন। নিশো ফালাকের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কি? তোকে তোকে দেখার কথা আবার বলতে হয়? ফালাক নিশোর দিকে কিছু মুহূর্ত দেখে দৃষ্টি এবং মাথা দুটোই নামিয়ে নিল লজ্জায়। ফালাকের লজ্জা রাঙা মুখটা দেখে মৃদু হাসলো। ফালাক বলল, আমি আমাকে দেখতে বলিনি, ভাইয়া আর তোয়া আপুকে দেখতে বলেছি। নিশো ভ্রুকুচকে শুধালো, কেন? কি হয়েছে? ওদের ওপর নজর রাখবেন। নজর রাখতে হবে কেন? রাখলেই বুঝবেন। বলো। আবির ভাইয়া তোয়া আপুকে পছন্দ করে। কি? আতকে উঠল নিশো। আবির তোয়ার দিকে তাকিয়ে দেখলো তারা দুজন তার দিকেই তাকিয়ে আছে। জোরেই চিৎকার দিয়ে ফেলেছে সে। নজর সরিয়ে নিজেকে ঠিক করে নিল সে। মাথায় একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। কথা আসলেই সত্যি? এটাও সম্ভব? চারদিকে উৎসবের আমেজ। রাতে আকাশটা যেন তারায় তারায় সেজেছে। এক পাশে এক ফালি চাঁদ নজর কাড়ছে। নিশো ছাদের রেলিংয়ে পা ঝুলিয়ে বসে বসে আকাশ দেখছে। বাড়ির সদর দরজা থেকে শুরু করে রাস্তা পর্যন্ত ঝিলমিল করতে থাকা বাতি দিয়ে সাজানো হয়েছে। এখানে আসার সময় বাড়ির সব কিছু এলোমেলো ছিল, সাজানো হচ্ছিল। এখন সবটা বিন্যস্ত। কোথাও যেন কোনো রকম কমতি নেই। বৃহৎ ছাদের পূর্ব পাশটা গায়ে হলুদের থিমে সাজানো হয়েছে। তার সামনের দিকটায় লাল নীল সবুজ চেয়ার সারি সারি করে সাজানো। লোকজন আসতে শুরু করেছে। নিশো আবির দুজনেই এই বাড়ির ছেলেগুলোর সাথে কাজে হাত লাগিয়েছিল। কাজ যখন প্রায় শেষ তখনই নিশো বাড়ির সামনের দিকে ছাদের রেলিংয়ের উপর বসে পিছনের দেয়ালে হেলান দিয়ে চাঁদ দেখছিল। আবির এসে পাশে দাঁড়ালো। পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করতে করতে বলল, সিগারেট খাওয়া ছাড়লি কবে? নিশো আকাশের দিকে তাকিয়ে থেকে আনমনে বলে উঠল, যেদিন মনে হলো তোর বোনকে আমিও ভালোবাসতে শুরু করেছি সেদিন। আবির সিগারেটে আগুন জ্বালালো। তারপর তৃপ্তি সহকারে একবার ঠোঁট ছুঁয়ে টান দিল। নিশোর কথায় হাসলো সে। বলল, তা কবে থেকে মনে হলো? মাসখানেক ধরে। মানে এতদিন
সিগারেট ছাড়া আসিস? হ্যাঁ, তোর বোনকে পেতে তার শত্রুকে ছাড়তেই পারি। আমারও কি তাহলে ছাড়া উচিত? প্রেমে পড়েছিস? আবির মাথা আকাশের দিকে উঁচু করে ধোঁয়া ছাড়লো, তারপর বলল, প্রেমিকা বা বউয়ের কথায় ছাড়ার আগে নিজের সেটা ছেড়ে দেওয়া উত্তম নয় কি? হুম। নিশো আবিরের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে আবার আকাশের দিকে তাকালো। মনে মনে ভাবলো, তো আর ব্যাপারে কথা বলা কি ঠিক হবে? আবির নিশ্চয়ই ভালো ছেলে, কিন্তু বিষয়টা একটু কেমন অদ্ভুত হয়ে যায়। দুই বাড়িতেই দুই ভাইয়ের ছেলে মেয়ে ফেঁসে গেল। মানুষ ছাদে আসতে শুরু করেছে। সামনে রাখা চেয়ারগুলো এতক্ষণ খালি পড়ে থাকলেও এখন আর সেটা নেই। যে যার সিট দখল করে নিয়েছে। ছেলে কোঠার একপাশে হলুদ শাড়ি পরিহিত সাজসজ্জা করা কয়েকটা 18-20 বছর বয়সী তরুণী দাঁড়িয়ে খোশ গল্প করছে আর হাসাহাসি করছে। তাদের মধ্যে একজন, উচ্চতা বেশ ভালো, দেখতেও নজর না ফেরাতে পারার মতো সুন্দর মেয়েটা কিছুক্ষণ পরপর আবিরকে দেখছে। আবির সাদা রঙের পাঞ্জাবি পরে আগের মতোই সেখানে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। নিশোর মা এসে নিশোকে ডাক দেওয়ায় আবিরকে এখানেই থাকতে বলে মিনিট দুয়েক আগে সে নিচে গিয়েছে। ছেলে কোঠার পাশে দাঁড়ানো মেয়েটা দল ছেড়ে আবিরের দিকে এগিয়ে এলো। মেয়েটাকে সামনে এসে দাঁড়াতে দেখে আবির ভ্রুচি শুধালো। জি, কিছু বলবেন? মেয়েটা আবিরের হাতে সিগারেটের দিকে তাকিয়ে বলল, আপনাকে যখনই দেখেছি তখনই খেয়াল করেছি সিগারেট খাচ্ছেন, এটা খুব পছন্দ। আবির হাতের সিগারেটটা ফেলে দিল, মৃদু হেসে বলল, খুব পছন্দ। মানুষ পছন্দের জিনিস নেশায় পরিণত করে, সেরকম আমারও হয়েছে। কেউ নিষেধ করে না, বলে না সিগারেট খেলে হৃদে পুড়ে যাবে, কাউকে ভালোবাসতে পারবেন না। আবির হয়তো মেয়েটার মতিগতি কিছুটা বুঝলো। পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে আরেকটা সিগারেট ধরিয়ে ঠোঁট ছোয়ালো। মেয়েটা ভ্রুকুচকে আবিরের দিকে তাকিয়ে বলল, একটা ফেলে আরেকটা খাচ্ছে? ওটা শেষ হয়ে গিয়েছিল। আমি দারুণ স্মোক করি। একটা শেষ হতেই আর একটা। আপনি বয়সে অনেক ছোট, এসব বুঝবেন না। আমাকে ছোট মনে হচ্ছে? না না, যেভাবে ছোট বলছেন ততটুকুই নই। একা একা দাঁড়িয়ে আছেন দেখলাম, তাই এলাম, বিরক্ত করলাম? নাম কি আপনার? আমার নাম ইভা। আপনি নিশ্চয়ই আবির ভাইয়া? বাহ, আপনাকে চেনেন দেখছি। হ্যাঁ, ওইটুকুই চিনি আর কি। আচ্ছা, এখানে থাকুন, এখন এনজয় করুন, আমি আসছি। বলিয়ে আবির প্রস্থান করলো। ইভা আবিরে যাওয়ার দিকে তাকিয়ে দেখলো। যতক্ষণ আবিরকে দেখা যায় ঠিক ততক্ষণ দেখলো। পরিশেষে মিটিমিটি হেসে সে নিজেও স্থান পরিত্যাগ করলো। হলুদ শুরু হয়েছে। গ্রামাঞ্চলে কিছু বাঙালির রীতিনীতি আছে, যেগুলো আনন্দের সাথে ত্রুটিহীনভাবে সবাই পালন করে থাকে। ইয়াদকে অনেকক্ষণ আগিয়ে উঁচু বসার জায়গাতে বসানো হয়েছে। একে একে অনেকে গিয়ে নাস্তার খাবারের এটা ওটা খাওয়াচ্ছে, ছবি তুলছে এবং হলুদ মাখিয়ে দিচ্ছে। আবির, তোয়া, ফালাক, নিশো চারজন একপাশে চেয়ার নিয়ে বসে আছে। বাড়ির বড়রা অন্য জায়গায় কাজে ব্যস্ত অথবা আড্ডা জমিয়েছে। ইয়াদদের বাড়ির একজন তাদের চারজনের দিকে এগিয়ে এসে বলল, তোমরা হলুদ মাখাবে না? রাত হয়ে যাচ্ছে তো, যাও যাও, দুজন দুজন করে ওঠো। চারজন নিজেদের দিকে মুখ চাওয়াচাওয়ি করলো। ফালাক বলে উঠল, তো আপু কার সাথে যাবে? তোয়া নিশোর দিকে তাকালো। নিশো চুপচাপ বসে আছে। নিশোকে চুপ করে বসে থাকতে দেখে আবিরের দিকে তাকালো, বলল, আবির ভাইয়া চল, আমি আর তুই যাই। ফালাক মুচকি হেসে নিজেও আবিরকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া যা তাড়াতাড়ি, দেরি করিস না। ফালাক নিশোর দিকে ফিরে তাকালো। আবির ওঠার আগে এদিক ওদিক তাকাতেই দেখলো তখনকার সেই মেয়েটা একপাশে দাঁড়িয়ে তাকেই দেখছে। কি যন্ত্রণা! মেয়েটা সে কখন থেকে তাকে নোটিস করে যাচ্ছে। আবির তোয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লো। তোয়া ভ্রুচি ইশারায় জানতে চাইলো দীর্ঘশ্বাসের কারণ। আবির মাথা ঝাঁকিয়ে কিছু না বলে উঠে দাঁড়ালো, বলল, চল, দেরি হয়ে যাচ্ছে। তোয়াও আর বেশি দেরি না করে আবিরের সাথে চলে গেল। ওরা চলে গেলে ফালাক নিজের চেয়ারটা আরেকটু নিশোর দিকে এগিয়ে এনে কাছাকাছি বসলো। ভারী গলায় শুধালো, কিছু হয়েছে?
মন খারাপ করে আছেন কেন? নিশো মাথা বাঁকিয়ে ফালাকের দিকে ঘুরল, সামনে আবার নজর রেখে বলল, চিন্তা হচ্ছে। কিসের চিন্তা? এই যে দিনের পর দিন চলে যাচ্ছে, রেজাল্টের সময় এগিয়ে আসছে, জানি না কি হবে। আমার চেয়ে অসহায় আর দুটি নেই হয়তো। বিয়ে বাড়ি এসে এসব মনে করা কেন? আল্লাহ ভালো কিছুই করবেন। এখন উঠুন, দাঁড়ান, আমরা হলুদ দিতে যাব না? নিশো সহসা বলে উঠল, সবাই শাড়ি পরেছে, তোমরা দুজন পরনি কেন? এমনি পড়িনি, উঠুন এখন। ফালাকের জোড়াজুড়িতে উঠে দাঁড়ালো নিশো। নিজের বাম হাতে ফালাকের হাতের স্পর্শ পেতেই চমকে সেদিকে তাকালো সে। ফালাক নিশোর হাতে কিছু ধরিয়ে দিয়ে সাথে সাথে হাতটা সরিয়ে নিল। নিশো নিজের হাতটা সামনে নিয়ে দেখলো 500 টাকার নোট। অবাক চোখে ফালাকের দিকে চাইলো। ফালাক মৃদু হেসে বলল, ইয়াদের বড় ভাই না আপনি? ওকে এটা ধরিয়ে দেবেন আর ওর জন্য দোয়া করবেন। তোমাদের দুইজনকে একসাথে খুব মানিয়েছে তো আপু। ইয়াদের কথায় ভ্রুকুচকে তাকালো তোয়া, সাগ্রহে শুধালো, কিসে মানিয়েছি রে? আবির ভাইয়ের সাথে আমাকে আবার মানাবে কেন? ইয়াদ মৃদু হেসে জবাব দিল, তোমাদের কাপল হিসেবে কিন্তু মন্দ লাগবে না। খুব পাকা পাকা কথা শিখে গেছো, বিয়ের কোণে হয়েছে বলে, তাই না? দিকটা তোমার বুঝতে হবে না, নিজের আর নিজের বরের কথা ভাবো, বুঝলে? ভাবছি তো, তোমাদের জন্য একটু ভেবে নিলাম। আবির এগিয়ে আসতেই দুজনের আলাপচারিতা বন্ধ হয়ে গেল। আবিরকে দেখে ইয়াদ বলে উঠল, আমার পর কিন্তু আপনার পাল্লা ভাইয়া, বিয়ে করে নেন তাড়াতাড়ি, নইলে সব মেয়ের বিয়ে হয়ে যাবে আর আপনি তাকিয়ে তাকিয়ে দেখবেন। আবির একগাল হেসে বলল, আপাতত তোর বিয়েতে মন দে, পরে আমারটা। আবির তোয়ার পরপরই ফালাক আর নিশো এসে উপস্থিত হলো। চারজন মিলে আনন্দ করে ইয়াদের সাথে কিছু স্মৃতি রেখে দিল। এত আনন্দের মাঝে আবিরের চোখ যখন তাকে পর্যবেক্ষণ করে যাওয়া চোখের দিকে নজর দিল, তখনই সেই চোখ জোড়া আড়াল হওয়ার পরিবর্তে যেন আরেকটু উচ্ছ্বসিত হলো। বিপদ বুঝে একটা দীর্ঘশ্বাস ফেলল সে। আবিরের মুখ ভার দেখে তোয়া শুধালো, কি হয়েছে রে তোর? মন খারাপ? মাঝে মাঝে এত জোরে শ্বাস ফেলেছিস কেন? আবির দুই পাশে মাথা নেড়ে বলল, ভুল না করলে বিয়ে বাড়িতে আসলেই অন্য মেয়েদের বিয়ের কথা ওঠে না। এবার হয়তো তার ব্যতিক্রম কিছু হবে। আমার হয়তো প্রেমের প্রপোজাল আসবে। আবিরের কথায় হো হো করে হেসে উঠল তোয়া। এদিক ওদিক দেখে জানতে চাইল, কোথায়? কে প্রপোজাল দেবে তোর মতো ইঞ্জিনিয়ারকে? সন্ধ্যা থেকে ফলো করে যাওয়া মেয়েটাকে ইশারায় দেখিয়ে বলল। এই যে এটা। তোয়া সেদিকে তাকাতেই সুন্দর একটা মেয়েকে দেখতে পেল। প্রশংসার স্বরে বলল, মেয়েটা সুন্দর আছে, একদম কচি। লাথি খাবি তোয়া? তোর থেকে এটা ছাড়া আর কি বা আশা করতে পারি? আবির বেশ অন্য গলায় তোয়ার দিকে তাকিয়ে বলে উঠল, পড়েছিস কোথায়? কে? অন্য কিছু আমার থেকে আশা করেছিস কখনো যে পাবি? তোয়া কিছু বলল না, আস্তে করে আবিরের সামনে থেকে প্রস্থান করলো। আবির তোয়ার কাণ্ড বুঝে উঠতে না পেরে থ মেরে দাঁড়িয়ে রইল, ভাবতে থাকলো। এভাবে চলে গেলে কেন? কিছু বুঝে গেল? বেশ ধুমধাম করে ইয়াদের বিয়েটা হয়ে গেল। বরযাত্রী, বর, কনে, বাড়ির মানুষ আত্মীয় মিলিত হয়ে বিয়ের কাজটা শেষ করলো সবাই। বাড়িতে ইয়াদের চাচাতো বোনগুলো তার থেকে বড়। তারা এত তাড়াতাড়ি বিয়ের কারণ তার বাবা এত ভালো ছেলে হাতছাড়া করতে চাননি। বরযাত্রী আসার আগ মুহূর্তে আবির ভেবেছিল বরের হয়তো বয়স বেশি হবে, কিন্তু সে যখন বরকে দেখলো তখন পুরো ভাবনাটাই বদলে গেল। সকালে যখন ইয়াদকে বউ সাজের জন্য পার্লারে নিয়ে যাওয়ার দায়িত্ব তার উপর এসে পড়েছিল, তখন সে আর অনিচ্ছা প্রকাশ করেনি। ইয়াদের সাথে একটু ব্যক্তিগতভাবে কথা বলা জরুরিও ছিল, যদিও সে ভীষণ ছেলে মানুষই করে, কিন্তু বিয়ের ব্যাপারে এটা করলে পরে খুব পস্তাবে। আমি যা ভেবেছিল ঘটলো তার বিপরীত। গাড়িতে উঠতে একটা কল এলো ইয়াদের। ব্যাস শুরু হলো প্রেমালাপ। কথার মাঝে মাঝে আবিরের দিকে তাকিয়ে জোরপূর্বক হাসছিল ইয়াদ। কারো সামনে গোপনীয় কথা বলতে গেলে যেমন পরিস্থিতিতে পড়তে হয়, ইয়াদ যেন সেরকমই পরিস্থিতিতে পড়েছিল। পার্লারে যাওয়ার ঠিক আগ মুহূর্তে কল কাটলো ইয়াদ। আবিরের দিকে তাকিয়ে ইতস্তত গলায় বলল, সরি ভাইয়া। সমস্যা নেই, তুই হ্যাপি তো? ইয়াদ মৃদু হেসে বলল, খুব।
আমি যেমন চেয়েছিলাম উনি ঠিক তেমন, আলহামদুলিল্লাহ। বুঝে বলছিস তো? ইয়াদ গাল ফুলিয়ে বলল। না বুঝে বলবো কেন? কিছুদিন আগে পর্যন্ত আমার জন্য। আবিরকে কথা শেষ করতে দিল না ইয়াদ। নিজের ছেলে মানুষগুলো সে মনে রেখেছে, কিন্তু কারো সামনে স্বীকার করতে চায় না। আগে যা করেছে সেটা অতীত হয়ে গেছে, এখন বর্তমান। অতীত ভেবে বর্তমান নষ্ট করা খাঁটি বোকামি। ইয়াদ বিরস মুখে বলল। ভাইয়া প্লিজ ওসব বলবেন না আর। ওসব ভাবলেই এখন হাসি পায় আমার। এখন বুঝতে পারি আপনি দেখতে সুন্দর বলেই আমি আপনাকে নিয়ে ভেবেছিলাম। আমার হবু বড় কম সুন্দর নয়, তবে আমি তাকে দেখার পর তাকে নিয়ে ভাবতে শুরু করিনি। কেন জানি না, ওনার সাথে প্রথম কথা বলাতেই অনেক পছন্দ হয়ে গিয়েছিল। কি সুন্দর গুছিয়ে কথা বলেন উনি, কত খেয়াল রাখেন এখনই। বিয়ের পর তো ভালোবাসা এমনি বেড়ে যায়। আমি ভবিষ্যৎ ভেবেই পুলকিত হই। না জানি আল্লাহ চাইলে আমি ওনার সাথে কত ভালো থাকবো। উনি আমাকে সঙ্গ দেন, ব্যস্ততায়ও আমার খোঁজ নেন। এই যে গত রাতে উনি বলে রাখলেন রাস্তায় বেরিয়ে যেন কল দিই। কল দেওয়ার পর উনি কথা বলেই যাচ্ছিলেন। জানি না কীভাবে যেন পারফেক্ট একটা মানুষকে পেয়ে গেলাম আমি। এতবার প্রেমে পড়ে পাগলামি করতে করতে অজানা অপরিচিত লোকটাকে আমি ভালোবেসে ফেলেছি। ভাবনার সবটুকু জুড়ে এখন শুধু তার বিচরণ। আমি তাকে ছাড়া অন্য কিছু ভাবতেই পারি না। ইয়াদের কথার পর আবির আর কোনো কথা বলার সাহস পায়নি। মনে মনে শুধু দোয়া করেছে মেয়েটা সুখী হোক। বিয়ে শেষে বউ নিয়ে বরযাত্রী অনেকক্ষণ আগেই চলে গিয়েছে। বাড়ির সামনেটায় নিশু আর আবির দাঁড়িয়ে আছে। জাভেদ সাহেব এবং জাফর সাহেব মাগরিবের নামাজ পড়ে একসাথেই বাড়ি ফিরছিলেন ইয়াদের বাবার সাথে। দুজনকে একসাথে দেখে আবির বেশ খুশি হলো। নিশুর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল। দুজন একসাথে? ব্যাপার কি রে? নিশু মুচকি হেসে বলল। মিরাক্কেল তো ঘটে গেছে। আমার অজান্তে? হ্যাঁ, তুই ইয়াদের সাথে পার্লারে গেছিলি তখন। আবির বেশ আগ্রহের সাথে জানতে চাইল। কি হয়েছে রে? কই সারাদিনে আমাকে তো কেউ কিছু বলেনি। বলবে কিভাবে, সবাই তো সারাদিন ব্যস্ত ছিল, আর তুই তো এসেছিস ব্যস্ততার সময়েই। ঘটনা কি বলতো? সকালে সবাই রং খেলা শুরু করেছিল। গ্রামে এরকম আনন্দ করতে দেখা যায়, এখানেও এমন হয়েছিল। ফুপার এক ভাই আছেন, তিনি খুব মিশুক প্লাস মজার মানুষ। বাবা তো ফুপার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। ঠিক তখনই ফুপার ভাই এসে টকটকে গাঢ় লাল রং বাবাকে মাখিয়ে দিল। পাশেই তোর বাবা দাঁড়িয়ে মেসওয়াক করছিল। চাচা তো আরেক কাঠি উপরে বাড়ির ভেতরে যে কার থেকে যেন রং এনে বাবাকে সোজাসাপটা বলে বসলো, ভাই তুই বিয়াইকে ধর, আজ রং খেলবো। ব্যাস, বাবাও রাজি হয়ে গেল। আঙ্কেলকে ধরে দুই ভাই মিলে একদম রঙে চুবিয়ে ছাড়লো। বাড়ির মানুষ এগিয়ে এলো, প্রচুর হাসি আনন্দ হলো, একসাথে ফটো সেশন হলো। তারপর থেকে দুই ভাই অনেকটা ফ্রি হয়ে গেছে। আবির কপাল চাপড়ে আফসোসের স্বরে বলল। ইস, কত কিছু মিস করে গেলাম। নিশু পুনরায় হেসে বলল। জীবনে অনেক কিছু মিস করে যাচ্ছিস। বিয়ে দিয়ে দে, বউকেও মিস করছিস। তুই নির্লজ্জ কবে থেকে হয়ে গেলি? তোর হাওয়া গায়ে লেগেছে। বাপে গিয়ে বল বউ লাগবে। লাগবে তো। তোর বোনকে আমার ব্যাপারে কইলে সে এক পায়ে খাড়া হয়ে যাবে। বোন দিতে তুই রাজি? প্রতিশোধ নিলি ভাই? তুই আমার বোনকে বিয়ে করবি আর তোর বোনকে আমি, মিলেমিশে ব্যাপার। প্রতিশোধ কেন বলছিস? নিশু কিছু না বলে বাড়ির ভেতরের দিকে রওনা দিল। আবির নিশুর পিছন পিছন আস্তে আস্তে বলল। আমিও বোন দিতে রাজি হয়ে গেছি, তুই হচ্ছিস না কেন? মনে রাখিস, আমি না চাইলে কিন্তু ক্যাডার ফ্যাডার হয়ে লাভ নাই। নিশু দাঁড়িয়ে গেল, রাগী দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে বলে উঠল। ব্ল্যাকমেইল?
দুজন একসাথেই বাড়ির ভেতরে প্রবেশ করলো। নিজেদের বাড়ির সবাই একসাথেই বসে আছে বড় উঠানটায়। চারদিকে অন্ধকার নেমেছে অনেক আগেই। অন্ধকার দূর করতে উঠানের দুই পাশে দুটা বাল্ব জ্বালানো হয়েছে। বিয়ে বাড়ির মানুষজন যেহেতু বরযাত্রী চলে যাওয়ার পরপরই নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে চলে গিয়েছে, তাই উঠানের বাহিরে কেউ নেই। খুব কাছের মানুষ যাদের বাড়ি দূরে তারা ছাড়া বাকি সবাই চলে গেছে। নিশো ভেতরে এসে আড্ডায় সবাইকে দেখতে পেল, শুধু ফালাক ছাড়া। আবির আর নিশো গিয়ে একপাশে দাঁড়ালো। এদিক ওদিক ভালো করে খুঁজেও ফালাককে না পেয়ে তোয়াকে ডাকলো নিশো। তোয়া এগিয়ে আসতেই সে বলল, সবাই এখানে, ফালাক কোথায়? সারাদিন এত লোকজনের মধ্য থেকে ওর মাথা ব্যথা করছে। চারজন একসাথে নামাজে দাঁড়িয়েছিলাম। ফালাক শুধু ফরজ পরেই জায়নামাজ শুয়ে পড়েছিল, পরে ছোট মা ওর মাথায় তেল দিয়ে শুয়ে দিয়েছে। অনেকক্ষণ হলো ঘুমিয়েছে। নিশো অসহায় চোখে তোয়ার দিকে তাকিয়ে আফসোসের সাথে বলল, ইস, খুব মাথা ব্যথা করছিল হয়তো। কোন রুমে আছে ও? তোয়া ইশারায় ইয়াদের রুম দেখিয়ে বলল, ওই যে ওইখানে, ইয়াদের রুমে। আচ্ছা, তুই এখানে থাক, আমি আসছি। তোয়া হাস্যোজ্জ্বল মুখে বলল, তাড়াতাড়ি আয় ভাইয়া, একটা বিয়ে শেষ হতে আর একটা বিয়ের খবর পেয়ে গেছি। এবার শুধু বিয়ে আর বিয়ে, নো থামাথামি। নিশো ভ্রু কুচকে জিজ্ঞেস করল, কার বিয়ে? তুই তাড়াতাড়ি ঘুরে আয়, পরে বলছি। নিশো আর আগ্রহ দেখালো না, ধীর পায়ে ফালাকের খোঁজে এগিয়ে চলল। নিশো যখন তোয়ার সাথে কথা বলছিল তখন আবির পাশেই দাঁড়িয়ে আবছা আবছা দুজনের কথা শুনেছে সে। তোয়া তার দিকে বেশ আগ্রহ নিয়ে এগিয়ে গেল। পাশে দাঁড়িয়ে একগাল হেসে বলল, আবির ভাইয়া, খুশি খবর আছে। বেশ সন্দেহজনক লাগছে তোয়াকে। আবির মূলত নিজেই জানতে চাইতে চাচ্ছিল বিষয়টা। তোয়া আগ্রহ দেখানোয় তার বেশ সুবিধা হলো। রুচি জিজ্ঞেস করলো, কি হয়েছে? আজ সব খবর আমার আড়ালে ঘটে যাচ্ছে। দুই ভাইয়ের মিল হয়ে গেল সেটাও জানি না। আবার এখন কি হয়েছে বুঝতে পারছি না। তোয়া ইশারায় ইভাকে দেখিয়ে বলল, ওটা ইয়াদের চাচাতো বোন। আমি কি করব? ও তো আমাদের হবু হবি হতে চলেছে। মানে? কার বিয়ে? নিশোর? হুম, আমার ভাইয়া তো ফালাককে ভালোবাসে। দেখলি না, ফালাকের মাথা ব্যথা শুনে সেদিকে ছুটলো। আবিরের কেমন যেন মনে হলো। দম বন্ধ করেই কিছু একটা সন্দেহ করে প্রশ্ন করলো, তাহলে কার সাথে বিয়ে? তোয়া হেসে বলল, তোর সাথে? আবার কার সাথে? আবি যেন আতকে উঠল। চোখ বড় বড় করে তোয়ার দিকে তাকিয়ে বলে উঠল, কি? তোয়া যখন আবিরের বিয়ের কথা আবিরকে জানিয়েছে তখন থেকে আবিরের মধ্যে অস্থিরতা কাজ করছে। প্রিয় মানুষ কিনা এত আনন্দের সাথে অন্য কারোর সাথে বিয়ের কথা জানাচ্ছে, এও সম্ভব? স্থির হয়ে দাঁড়ালো আবির। তোয়া পাশ থেকে প্রস্থান করলো। পাশ ফিরে তোয়াকে দেখতে না পেয়ে এবার আরও অসহায় লাগছে নিজেকে। বিয়ের কথা উঠল। সামনের দিকে চেয়ারে বসে থাকা মধ্যবয়সী লোক, গাত্র রং শ্যামবর্ণ, লম্বা চওড়া দেহ। তিনি পানের পিক ফেলে জাভেদ সাহেবের দিকে তাকালেন, উচকি হেসে বললেন, ভাই, মসজিদ থেকে আসার সময় যে ব্যাপারে কথা বলছিলাম সেই ব্যাপারে কথা এগোতে পারলে ভালো লাগতো। মাশাআল্লাহ, কি সুন্দর আপনার ছেলে, আমার খুব মনে ধরেছে। কথাগুলো সূচের মতো বিতল আবিরের বুকে। চোখ বড় বড় করে বাবার দিকে তাকিয়ে আছে সে। একভাবে দাঁড়িয়েও থাকতে পারছে না। এদিক ওদিক তাকিয়ে একপাশে মাকে দেখতে পেল সে। দ্রুত সেদিকে পা বাড়ালো। রাবেয়া বেগম একপাশে ইয়াদের মার সাথে বসে আছেন। আবির রাবেয়া বেগমের পাশে গিয়ে দাঁড়ালো। তাদের থেকে কিছুটা দূরেই তোয়া তার মায়ের সাথে বসে আছে। তাকে দেখে কিছু বোঝা যাচ্ছে না। আবির দীর্ঘশ্বাস ফেলল। মায়ের কাঁধে হাত রাখতেই মা পিছন ফিরে তাকালো। কি হচ্ছে এসব মা? রাবেয়া বেগম ভ্রুকুচকে বললেন, কি হচ্ছে? তোয়া বলল এখানে নাকি আমার বিয়ের কথা হচ্ছে। বড় হয়েছিস, বিয়ের কথা হতে পারে না? মা, তুমি তো জানো। রাবেয়া বেগম উঠে দাঁড়ালেন। ননদকে মৃদু হেসে বললেন, আমি একটু আসছি। ছেলেকে হাত ধরে টেনে একটু দূরে নিয়ে এলেন। এদিক ওদিক দেখে শুধালেন, এবার বল। আমি ওই মেয়েকে বিয়ে করব না। কাকে বিয়ে করবি? তোয়াকে। বলেই অন্যদিকে তাকালো আবির। রাবেয়া বেগম ফোঁস করে শ্বাস ছাড়লেন। ছেলের মুখ পানে চেয়ে বললেন, বিয়ে করবি ওকে জানিয়েছিস?
আর বিয়ের পর দুজন কি করবি? ঝগড়া? প্রতিদিন 3 বেলা ভাত খাওয়ার মতো ঝগড়া করবি। আর আমি কি মিলমিশের দায়িত্ব নেব? এসব আমি পারবো না। যার সাথে বিয়ে করার ইচ্ছে, মেয়েটা ভীষণ মিষ্টি, আমার পছন্দ হয়েছে। আবির রুষ্ট হলো, চোখে মুখে বিস্ময় ফুটিয়ে বলল, তুমি এমন কথা কিভাবে বলতে পারলে? তুই তোয়াকে পছন্দ করিস, সেটা কাকে জানিয়েছিস? তোয়াকে নাকি তোর পরিবারকে? এতই যদি পছন্দ করিস তুই তোয়াকে, তাহলে এই যে বিয়ের কথা হচ্ছে এটা তুই নিজেই থামিয়ে দে। আবির কিছুক্ষণ মনও রইল, তারপর মায়ের দিকে তাকিয়ে চাপা শ্বাস ফেলে বলল, আমি কিভাবে বিয়ের কথা থামিয়ে দেব? তুই তোর বাবাকে বল তুই তোয়াকে বিয়ে করতে চাস, আর বাবা কোনো কিছুতেই আপত্তি নেই। তুই যাকে নিয়ে যার সাথে ভালো থাকবি আমি তোকে তার সাথেই বিয়ে দিব, কিন্তু তোর সেটা মুখ ফুটে বলতে হবে। ফালাক ঘুমোচ্ছে, ঘুম গাঢ় হয়নি এখনো। দরজাটা খুলে কেউ ঘরে প্রবেশ করলো, সেটা সে স্পষ্ট বুঝতে পারলো। মুখের উপর কারো দেহাংশের ছায়া পড়লো। আস্তে আস্তে চোখ খুললো ফালাক, দেখলো সামনে নিশো দাঁড়িয়ে। ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করলো সে। নিশো চকিতে বলে উঠল, আমি ধরবো? ফালাক হাত বাড়িয়ে বাধা দিয়ে বলল, আমি পারবো। উঠে বসলো ফালাক, সামনে পাশে আর কাউকে না দেখে বলল, আপনি একা এসছেন? তোয়া বলল তোমার মাথা ব্যথা করছে তাই এলাম। মা কোথায়? বাহিরে বসে আছে। তোমার শরীর এখন কেমন? মা এখন একটু হালকা লাগছে, খুব মাথা ব্যথা করছিল তখন। ওষুধ খেয়েছো? না, আমি মাথা ব্যথার ঔষধটা যত দ্রুত সম্ভব এড়িয়ে চলি। এখন ঠিক আছি। সবাই কি বাইরে? হ্যাঁ, সবাই বাহিরে। তাহলে চলুন আমরাও যাই। যেতে পারবে? না পারলে তুমি শুয়ে বিশ্রাম নাও, আমি যাই। না না, আমি যেতে পারবো, সবাই বাইরে আছে। আমার একা একা এখানে ভালো লাগবে না। ঠিক আছে চলো। আপনি যান, আমি আসছি। নিশো আর কথা না বাড়িয়ে বেরিয়ে গেল। সে হয়তো বুঝলো ফালাক আনকমফোর্ট ফিল করছে। আগে কতগুলো দিন তাকে পড়িয়েছে সে, কই আগে তো এমন হয়নি। দুজনের কথা দুজন জানাজানির পর থেকে দূরত্ব বেড়েছে। যদিও দুজনই চেষ্টা করে দূরত্ব বজায় রাখতে, কিন্তু ফালাকের চেষ্টাটা যেন একটু বেশি। নিশোর এতে খারাপ লাগে না, একটাবারের জন্য মনেও হয় না যে ফালাক তাকে অবহেলা করছে। সব কিছুর একটা সঠিক সময় আছে। নিজেদের কাছে খোলা বই হয়ে ধরা দিতে না হয় বিয়েটাই আগে হোক। জাবেদ সাহেব আশেপাশে তাকিয়ে স্ত্রীর চেয়ার ধরে ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে হাত বাড়িয়ে নিজের কাছে ডাকলেন। আবির এক পা দুপা করে বাবার কাছে গিয়ে দাঁড়ালো। শ্বাস ঘন হচ্ছে তার। বাবাকে কি করে বলবে তোয়ার কথা? সামনের দিকেই তোয়ার বাবাও বসে আছে। শুকনো ঢোক গিলছে আবির। বাম পাশের সামনের দিকে তাকিয়ে দেখলো ইভা সম্ভবত তার মায়ের পাশে মাথা নিচু করে বসে আছে। এই মুহূর্তে সভ্য হয়ে বসে থাকা মেয়েটাকে প্রচণ্ড অসভ্য লাগছে আবিরের কাছে। কোনো কথাবার্তা ছাড়া কিভাবে পরিবারকে জানিয়ে দিল? আগে এই বিষয়ে কিছু কথা বলে তো নিতে পারতো। বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে এমন একটা ছেলে মনে মনে মিঙ্গেল থাকতেই পারে, প্রেমিকা না থাকুক, মনে মনে বিয়ে করা বউ তো থাকতে পারে। অসম্ভব কিছু না তো। দাঁতে দাঁত চেপে রাগি চোখে মেয়েটাকে দেখছিল আবির। বাবার ডাকে সম্বিত ফিরল তার। বাবার দিকে তাকাতেই সে শুনল জাবেদ সাহেব বললেন, তোমার নিশ্চয়ই কোনো সমস্যা নেই? পূর্বে কোনো কথা কানে যায়নি আবিরের, তাই কথাটা বুঝতে একটু সময় লাগলো। তবুও পুরোপুরি বুঝতে পেরে প্রশ্ন করলো, কোনো সমস্যা নেই বাবা। এই যে আমরা তোমার বিয়ের সিদ্ধান্ত নিচ্ছি। বিয়ে আমার। জাবেদ সাহেব প্রস্তুত হলেন। এতক্ষণ এত কথা বললেন, আর এই মুহূর্তে এসে ছেলের এমন কথাবার্তা শোভা পাচ্ছে না। ভ্রুকুচকে ছেলের চোখে চোখ রাখলেন তিনি। চাপা শ্বাস ফেলে বললেন, খেয়াল কোথায় ছিল তোমার? আসলে বাবা, আমি বুঝতে পারিনি তোমার বিয়ের কথা চলছে এখানে। ইভা, আম্মাকে আমার পছন্দ হয়েছে। ভাবছি তোমাদের দুজনের বিয়ে ব্যাপারে এগোবো। কিন্তু বাবা, আমি তো অন্য একজনকে পছন্দ করি। ফট করে মুখ থেকে বেরিয়ে এলো কথা খানা। আবির সাথে সাথে দুই হাত দিয়ে নিজের মুখ চেপে ধরে এদিক ওদিক চাইল। সবাই তার মুখের দিকেই তাকিয়ে আছে। সবার চোখে সমস্ত জাহানের বিস্ময়। সে নজর ইভাকে দেখে নিল। মেয়েটাও তার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। মুখটা হাত থেকে নামিয়ে নিল আবির। নিজেকে স্বাভাবিক করে বলল, বাবা, আমার বিয়ে নিয়ে সবার সাথে কথা বলার আগে আমার সাথে কথা বলে নিলে ভালো হতো না?
জাভেদ সাহেব পারছেন না শুধু মাটির নিচে ঢুকে যেতে। ছেলে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করবে কে জানতো। তবে তার কথাও ঠিক বলেই মেনে নিলেন তিনি। আমতা আমতা করে বললেন, তুমি তো বাড়িতে কিছুই বলনি তুমি কাউকে পছন্দ করো, সেটা মুখ দিয়ে বের করেছেন কোনোদিন? আমি বলিনি, আপনি জিজ্ঞেসও তো করেননি। জাভেদ সাহেবের মুখ শুকিয়ে গেল, পাংশুটে দেখালো। একবার ইভার বাবা আর ইয়াদের বাবাকে দেখে আবার ছেলের দিকে তাকালেন, প্রশ্ন ছুড়লেন, কাকে পছন্দ করো তুমি? আবির এই মুহূর্তে তুয়ার দিকে তাকালো। যদিও সবাই টান টান উত্তেজনায় পরবর্তীতে আবির কি বলবে সেটা জানার অপেক্ষায় আছে, তবুও আবির কিছুটা সময় নিল। পরিবেশ ভারী হতে শুরু করলো। জাফর সাহেব এতক্ষণে নীরবতা ভাঙলেন, ভারী গলায় শুধালেন, তোমার বাবা কিছু জানতে চেয়েছে আবির, জানাও তাকে। কাকে পছন্দ করো তুমি? আবির তুয়ার দিকে দৃষ্টিপাত করেই বলে উঠল, আপনার মেয়েকে আমি তোয়াকে পছন্দ করি। জাফর সাহেব এবং জাবেদ সাহেব দুজনে একসাথে দুজনের দিকে তাকালেন, আর তারপর দুজনের দুই জোড়া চোখ আবিরের দিকে চাইল। আবির দাঁতে দাঁত চেপে মাটির দিকে তাকিয়ে রইল। ওদিকে ফালাক আর নিশো এসে দাঁড়িয়েছে তোয়াদের কাছেই। আবিরের কথা তোয়ার কর্ণকুহরে পৌঁছাতেই মায়ের দিকে তাকালো। রুম্পা বেগম অলরেডি আবিরের দিকে আর তোয়ার দিকে বারবার তাকাচ্ছিলেন। তোয়া মায়ের দিকে তাকিয়ে বলে উঠল, আম্মা, পায়ের জুতা পায়ে রাখেন প্লিজ। ও নিশ্চিত বিয়ে করবে না বলে আমাকে ফাঁসা দিচ্ছে। ও মিথ্যা বলতেছে আম্মা। এই অবস্থায় মেয়ের এমন কথাবার্তায় রুম্পা বেগম কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। মেয়েকে কি বলবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। ওদিকে সবাই সিনেমার চুম্বকাংশ দেখার অপেক্ষায় আছে। কি ঘটবে এরপর, সবাই কিভাবে নেবে বিষয়টা। জাভেদ সাহেব ছেলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চাইলেন, গম্ভীর গলায় বললেন, তোয়াকে পছন্দ করো না তো? পছন্দ না, ভালোবাসি। আবিরের অকপটে বলে যাওয়া কথায় চরম ধাক্কা খেল তোয়া। আবিরের কথাটা প্রথমে মজার ছলে নিয়েছিল, ভেবেছিল আবির এই মেয়েকে বিয়ে করবে, তাই হয়তো মিথ্যে বলছে। কিন্তু দ্বিতীয়বার আবিরের বলার ধরনটা মোটেও মজার মনে হচ্ছে না তার। ওদিকে ইভা মায়ের পাশ থেকে উঠে দৌড়ে নিজের বাড়ির দিকে চলে গেল। তার মাও আর বসে রইল না, আরেকজনকে সাথে করে মেয়ের পিছন পিছন রওনা দিলেন। আবির একবার ঘাড় ঘুরিয়ে এবার যাওয়া দেখল। জাফর সাহেব কিছু বলছেন না, তিনি বিষয়টা একদমই বুঝতে পারছেন না। আবির সত্যি বলছে কিনা সেটাও বিশ্বাস করতে পারছেন না তিনি। জাভেদ সাহেব পুনরায় ছেলেকে প্রশ্ন করলেন, সত্যি বলছো? হ্যাঁ বাবা। এ কথা এভাবে বলতে পারলে? না বললে ফাঁসিয়ে দিচ্ছিলেন। এবার বাবা লিয়াকত সাহেব এতক্ষণে একটা দীর্ঘশ্বাস ফেললেন, ঠোঁটে হাসি লেপটে বললেন, ভাই, ছেলেকে আর কিছু বলবেন না। ছেলে বড় হয়েছে, তার পছন্দ থাকতেই পারে। তবে আমার আর একটা প্রস্তাব আছে। হাফ ছেড়ে বাঁচল আবির। একটা বিপদ কেটে গেল, তার বিপদ অন্তত কেটে গেল। কষ্ট আর খুশি মিশ্রিত চোখে তোয়ার দিকে তাকালো। তোয়া তখনও আবিরের দিকে তাকিয়ে আছে। আবির কিছু একটা ভেবে চোখ নামিয়ে নিল। জাভেদ সাহেব লিয়াকত সাহেবের দিকে দৃষ্টি রেখে বললেন, দুঃখিত বেয়াই, আমার আসলে আগে ছেলের বিষয়টা জানতে হতো। আমার নিজের ভুল হয়েছে। তাছাড়া ওরা তো বড় হয়েছে, ওদের পছন্দ অপছন্দ, ভালো লাগা বা না লাগার ব্যাপারে গুরুত্ব দিতে হবে। ইভা মা ভালো থাকুক, দোয়া করি তার জীবন সুন্দর হোক। লিয়াকত সাহেব চেয়ার টেনে জাভেদ সাহেবের দিকে এগিয়ে এসে বসলেন। জাভেদ সাহেবের হাত ধরে বললেন, এভাবে বলতে হবে না ভাই, আমি বুঝি এটা এমন কোনো অসম্ভব ব্যাপার হয়ে যায়নি। আবির পাশে থেকে উচ্চস্বরে বলে উঠল, থ্যাংক ইউ আঙ্কেল। আবির স্থান পরিত্যাগ করবে তার আগে জাফর সাহেবের দিকে ফিরে বলল, চাচা, আপনার কোনো আপত্তি নেই তো? জাভেদ সাহেব বিরক্তিতে দাঁতে দাঁত চেপে বলে উঠল। গেলে তুমি? আবির মুচকি হেসে নিশোর দিকে এগুতে থাকে। নিশো আবিরকে আসতে দেখে নিজেও এগিয়ে এলো। সামনে এসে দাঁড়িয়ে আবিরের পেটে আস্তে করে আঘাত করেই বলে উঠল, তুই সারা ঠিক হলি না। বড়দের সাথে এভাবে কথা বলতে পারলি কিভাবে? আশ্চর্য হচ্ছি আমি। বিয়ে দিয়ে দিচ্ছিল ভাই, তোর বোনের কি হতো ভাব। তোর চেয়ে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিতাম। পেলে তো দিবি। অহরহ।
প্রয়োজনে তোর বোনকে দ্বিতীয় বউ বানাতাম, তাও অন্য কোথাও বিয়ে করতে দিতাম না ব্রো। তোকে আমি বিয়েও করাইতাম। থাক, ওয়াশরুম থেকে আসছি। অনেকক্ষণ ভয়ে চাপ সহ্য করে দাঁড়িয়েছিলাম। শালা, নিশো এসে ফালাকের পাশে দাঁড়ালো। ফালাক সাগ্রহে শুধালো, কি কথা হলো দুজনের? কি আর হবে, তোমার ভাই দিন দিন উচ্ছন্নে যাচ্ছে। মাঝে মাঝে যেতে হয়। আমাকেও যেতে বলছো? প্রয়োজন হলে যাবেন না? প্রয়োজন হবে কেন? বাসায় ফিরতে দাও, ওদের বিষয় আগাক, আমিও বলে দিব। কাকে বলবেন? কি বলবেন? তোমার বাবাকে আর আমার বাবাকে। কি বলবেন? ফালাকের প্রশ্নে নিশো ঘাড় বাঁকিয়ে তার দিকে তাকালো। ফালাক নিজেও নিশোর দিকে তাকালো। দুজনের চোখাচোখি হতে ফালাক চোখ নামিয়ে নেবে তখনই নিশো বলে উঠল, ভালোবাসি। বুকটা ধক করে উঠল ফালাকের। চোখটা 1 সেকেন্ডের জন্য বন্ধ হয়ে গেল। হঠাৎ মুখে প্রফুল্লতায় স্থান পেল। বলে উঠল, এভাবে বললেন কেন? নিশো মুচকি হেসে বলল, তোমাকে বলিনি তো। ফালাক ভ্রুকুচকে শুধালো, তাহলে কাকে? ও তুমি জানতে চাইলে আমাদের বাবাদের কি বলবো, তাই তো তোমাকে বলে রাখলাম যে ওটা বলবো। ফালাক দমে গেল। নিস্তেজ গলায় বলল, আচ্ছা। ও আচ্ছা, তো ভালোবাসি বলবো, শুনবে? না না না, দরকার নেই, ওটা বলতে হবে না। ফালাকের কথায় খিলখিল করে হেসে উঠল নিশো। চোখ দুটো ছোট হলো। ফালাক এক পলকে চেয়ে রইল। কি সুন্দর হাসি। আবির ফিরে আসতেই তোয়া উঠে দাঁড়ালো। মাকে বলল, দাঁড়াও, ওকে আমি দেখছি। সাহস কত বড়, আমাকে নিয়ে এসব বললো। এত বড় মিথ্যা বলতে ওর বুক কাঁপলো না? পাক্কা হারামি এটা। রুম্পা বেগম মেয়েকে থামিয়ে দিয়ে বললেন, বস এখানে। তোর এসব নিয়ে ছেলেটার সাথে ঝগড়া করতে হবে না। আমি আশ্চর্য হচ্ছি আবির এরকম ভুল করলো কিভাবে। তোয়া অবাক হয়ে বলে উঠল, তুমি ওর পক্ষ নিচ্ছ? এই, তুমি আমার মা, ওকে তো আমি এখনই দেখে নেব। রাবেয়া বেগম পাশে বসে থেকেও এতক্ষণ কিছুই বলেননি। ইভা নামের মেয়েটাকে নিয়ে বিয়ের কথা হয়েছে জাভেদ সাহেবের সাথে, সেটাও তিনি জানতেন না। ছেলের সামনাসামনি কথা বলতে পারায় সন্তুষ্ট হয়েছেন। তিনি বেশ বুঝতে পারেন আবির তোয়াকে পছন্দ করলেও ওদের মধ্যে সেরকম নরম সম্পর্ক এখনো তৈরি হয়নি, যেটা থেকে ভালোবাসা খুব সহজে আকার নেবে। ছেলের পক্ষ নিয়ে পরিবেশ একটু হালকা করে তোয়ার উদ্দেশ্যে বলে উঠলেন, তোয়া, আবির তোমাকে আসলেই ভালোবাসে। ও তোমাকে সে কথা জানিয়েছে। তুমি হয়তো সেভাবে ওকে দেখোনি, কিন্তু আমার ছেলে কিন্তু খুব একটা খারাপ হবে না তোমার জন্য। যাও, দুজন কথা বলে দেখো। তোয়া নীরব হয়ে রাবেয়া বেগমের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর কিছু না বলে সেখান থেকে বেরিয়ে আবিরের পিছনে গিয়ে দাঁড়ালো। আবির ভাইয়া। ডাক শুনতেই আবির পিছনে ফিরে তাকালো। হাতের ফোনটা তখনই পকেটে রেখে দিল। তোয়ার সামনাসামনি হতে তার ভয় লাগছিল। এর আগে এমন হয়নি কখনো। এখনো ঠিকঠাকভাবে তোয়ার সামনে দাঁড়িয়ে থাকতে পারছে না সে। নতুন নতুন কিছু ঘটছে তার সাথে। তোয়া আবার বলে উঠল, একটু বাইরের দিকে আসবি, কথা আছে তোর সাথে। এই কথা ও কথা বলে এবার আসল কথার দিকে অগ্রসর হলেন লিয়াকত সাহেব। হেসে হেসে নিজের ছেলের গুণগান গেয়ে ফালাকের প্রশংসা করতে শুরু করেছিলেন। জাভেদ সাহেবের জন্য এবার ইশারাই যথেষ্ট হলো। তিনি বুঝলেন লিয়াকত সাহেব যে কোনো মূল্যে নতুন সম্পর্ক তৈরি করতে চাচ্ছেন। মেয়ে দিতে না পেরে সোজা মেয়ে নিতে চাইছেন ছেলের বউ হিসেবে। লিয়াকত সাহেব বলেই ফেললেন, একটা যেহেতু হলো না, সম্পর্ক তৈরির আর একটা উপায় আছে বেআই সাহেব। আপনার মেয়েটাকে আমার ছেলের জন্য খুব পছন্দ হয়েছে, দুজনকে দারুণ মানাবে। ফালাক আর নিশো পাশাপাশি দাঁড়িয়েছিল। লিয়াকত সাহেবের কথায় আটকে উঠল দুজন। নিজেদের মুখ চাওয়াচাওয়ি করে একসাথে। একই সময়ে বলে উঠল, এদিকে একদমই তাকাবেন না, ফালাকের জন্য নিশো আছে। উঠোনে সবার চোখ এবার নিশো আর ফালাককে ঘিরে ধরল। জাফর সাহেব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। শক্ত গলায় বলে উঠলেন, তামাশা হচ্ছে এখানে? কোথায় কি বলতে হয় জানো না তোমরা? বিয়ের কথা হওয়া মানে বিয়ে হয়ে যাওয়া নয়। এসব পছন্দের কথা তোমার বাড়িতে বলোনি কেন আগে? তাছাড়া বাড়ি ফিরেও তো বলতে পারতে। জাভেদ সাহেব শান্ত স্বরে জাফর সাহেবকে চুপ করতে বললেন, ভাই, ওরা ছোট মানুষ। তাছাড়া আমি নিশোকে আগে
থেকেই পছন্দ করে রেখেছিলাম। এতদিন পরিস্থিতি অস্বাভাবিক থাকায় এসব নিয়ে কথা বলা হয়নি। লিয়াকত সাহেব উঠে দাঁড়ালেন, পাংশু মুখ করে বললেন, দুই ভাই তাহলে বেয়াই হয়ে যাচ্ছেন। আমি না জেনে না বুঝে পরিস্থিতি ভারী করলাম। সরি ভাই, দুজনকেই সরি। জাভেদ সাহেব নিশো আর ফালাকের দিকে পূর্ণ দৃষ্টি মেলে বললেন, যাও এখান থেকে, বড়দের মধ্যে তোমাদের আর থাকতে হবে না। নিশুকে অন্তত আশকারা দিস না জাবেদ। জাফর সাহেব নিশোর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। পরিবেশ ভারী হওয়ার আগেই নিশো সেখান থেকে বেরিয়ে গেল। ফালাক নিজেও ধীরে ধীরে সবার চোখের আড়াল হয়ে মায়ের পাশে গিয়ে বসল। রাবেয়া বেগম উন্মুখ হয়ে বসেছিলেন ফালাকের আশায়। ফালাক পাশে এসে বসতেই বলে উঠলেন, ভাইয়ের কথা তো ভালোই জানাতে পারলেন, নিজের বেলায় লুকোলেন কেন? আপনার থেকে এটা আশা করিনি। ফালাক মাথা নিচু করে অসহায় ভঙ্গিতে বলল, আমার ভয় লেগেছিল। এখন ভয় লাগলো না? এখন তো তাড়নায় বের হয়ে গেছে। বুঝলাম না এমন কিভাবে হলো। ফালাকের ফুপু এতক্ষণ চুপচাপ সব দেখছিলেন। তিনি এতক্ষণে রাবেয়া বেগমকে উদ্দেশ্য করে বলে উঠলেন, ছাড়ো তো ভাবি, আমাদের এত সুন্দর মেয়ের জন্য আমাদের অত সুন্দর ছেলে নিশ্চয়ই ঠিক আছে। এই লিয়াকতের মেয়ে যেমন ছেলেও তেমন, মেয়ের চেয়ে ছেলে আরও হাড়ে বজ্জাত। নিশু আর ফালাক এত কিছু না বললেও আমি নিজেই পরে এই বিয়েতে কথা উঠতে দিতাম না। মগের মূল্য নাকি? রাবেয়া বেগম মলিন মুখে বললেন, যার তার সাথে আমার মেয়ের বিয়ে দিব নাকি? আমার মেয়ে ফেলনা না, একমাত্র মেয়ে আমার। পাশ থেকে রুম্পা বেগম বললেন, ছেলে মেয়েদের কাণ্ডে তোমার ভাই খুব রেগে গেছে, তার মেজাজ এখন ঠিক হলেই হয়েছে। রাবেয়া বেগম সম্মতি জানিয়ে বললেন, ঠিক বলেছেন আপ্পা, ভাই এখন ঠান্ডা হলেই হয়েছে। আর আমার মেয়েটাও না, ফট করে এমন একটা কথা মুখ দিয়ে বেরিয়ে গেল। রুম্পা বেগম রাবেয়া বেগমকে মেকি রাগ দেখিয়ে বললেন, একদম ওকে রাগ দেখাবে না, ওরা একে অপরকে পছন্দ করে। বলেছে ভালো করেছে, চিন্তা তো দূর হয়েছে। আল্লাহ বাঁচালো। অন্য কোথাও ছেলের জন্য বউ আর মেয়ের জন্য মেয়ে জামাই খুঁজতে হলো না। আর শোনো, তোমার মেয়ে আমার হবু বৌমা, মিনছে যারা করে করুক, আমি দুজনকেই মেনে নিয়েছি। ফালাক শব্দ করে শ্বাস ফেলল। একটু স্বস্তি লাগছে তার, ভেতরে ভেতরে ভালোও লাগছে এটা ভেবেছে অতপর মানুষটা তার হবে। আবির আর তোয়া এসে বাড়ির সামনেটাই দাঁড়ালো। পাশ দিয়েই রাস্তা, চারদিকে অন্ধকার বেড়ে চলেছে। শুধু কিছুক্ষণ পরপর গাড়ির আলোতে আলোকিত হচ্ছে সব। আশেপাশে আর কোনো মানুষ তেমন দেখা যাচ্ছে না। আবির দুজনের মধ্যকার নীরবতা ভাঙল, বলল, কি বলবি বল, ডেকে আনলি কেন? তুই পাগল। পাগল কেন হব? আমার কোন আচরণে মনে হয়েছে আমি মানসিক হসপিটালে সেবা নিচ্ছি? তুই এখানে কি বললি? শুনিসনি? আর একবার বলবো? মিথ্যা কেন বললি? মিথ্যে কেন মনে হলো তোর? তো কি সত্যি? তোর কি মনে হয়? তোর মনে হয় আমি এগুলো মানুষের সামনে মিথ্যে কথা বলবো? আর মিথ্যে বললে তোকে নিয়েই কেন বলবো? বলতেই তো পারতাম আমি একজনকে ভালোবাসি। তোয়া আবিরের চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তার এই কথা অন্য কোনো সময় কোনো মুহূর্তে ভালো একটা সম্পর্ক বিল্ড আপের পর শুনলে সুখ সেব্য লাগতো। এখন সে অনুভূতির কোনো জায়গা নেই। সে শুধু বারংবার অবাক হচ্ছে। এই যেন পরম আশ্চর্যের বিষয়। তোয়াকে চুপ থাকতে দেখে আবির বলে উঠল, ভালো হয়েছে আজ এমন পরিস্থিতি এসেছে, নইলে তোকে কবে জানাতে পারতাম জানি না। এখন পুরোটাই তোর উপর নির্ভরশীল। তোয়া সহসা শুধালো, কি নির্ভর করবে? ভবিষ্যৎ দুজনের একসাথে হওয়ার দিকে পা বাড়াবো নাকি আলাদা
এগোতে হবে। তোয়া মাথা নিচু করে ভাবুক দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর বলল, আমি বুঝতে পারছি না, তোর সাথে তো আমার সেরকম সম্পর্ক কখনো ছিল না। ছিল না বলেই হয়তো আমার দিক থেকে শুধু ভালোবাসার হার হয়েছে, তোর দিক থেকে হয়নি। আমি আসছি। কোথায় যাচ্ছিস? ভিতরে।